আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একজন ম্যানেজারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? টিম ম্যানেজ করা নাকি প্রজেক্টস ডেলিভারি? হয়তো। কিন্তু যদি বলি সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো নিজেরই দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আজ আমরা সাংগঠনিক আচরণের একটা খুব গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো, আর সেটা হলো উপলব্ধির ফাঁদ। মানে আমাদের দেখার ভুলগুলো কিভাবে আমাদের অজান্তেই বড় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা ক্রিকেট ম্যাচের কথা ভাবি। একটা খুব ক্লোজ এলবিডব্লিউ এর আপিল হয়েছে, থার্ড আম্পায়ারের কাছে গেছে। রিপ্লেতে দেখা যাচ্ছে বলটা হয়তো লেগ স্টাম্প মিস করতে পারত, কিন্তু একজন আম্পায়ার বলছেন আউট, আরেকজন বলছেন নট আউট। ঘটনা কিন্তু একটাই। তাহলে সিদ্ধান্ত দুটো কেন? কারণ আসল খেলাটা মাঠে যতটা না হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে আম্পায়ারদের মস্তিষ্কের ভেতরে, মানে তাদের উপলব্ধিতে। ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের অফিসে রোজ ঘটছে। একই মিটিং, একই ডেটা, একই পরিস্থিতি, কিন্তু ম্যানেজার আর টিমের সদস্যরা সেটাকে দেখছেন একেবারে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। আর এর ফল মারাত্মক। সাধারণ মতের অমিল থেকে শুরু করে বড়সড় দ্বন্দ্ব, ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত, এমনকি পুরো প্রজেক্টটাই ভেসে যেতে পারে। তাহলে চলুন এই পুরো বিষয়টাকে একটু ভেঙে দেখি। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জানব কেন এই দেখার ভুল হয়, আমাদের মস্তিষ্ক কিভাবে শর্টকাট খোঁজে, কোন কোন মানসিক ফাঁদে আমরা প্রায়ই পা দিই, আর সব শেষে একজন স্মার্ট ম্যানেজার হিসেবে কিভাবে এই ফাঁদগুলো এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, সমস্যাটা কি আমাদের চোখে? না, একদমই না। আসল সমস্যাটা আমরা কি দেখছি সেটা নিয়ে নয়, বরং যা দেখছি আমাদের মস্তিষ্ক সেটাকে কিভাবে সাজিয়ে নিচ্ছে তার ওপর। তাহলে উপলব্ধি বা পারসেপশন জিনিসটা ঠিক কি, আর এটা কাজই বা করে কিভাবে? চলুন আমাদের মস্তিষ্কের এই অটো পাইলট সিস্টেমটাকে একটু কাছ থেকে দেখি। সহজ কথায়, উপলব্ধি হলো সেই লেন্স যা দিয়ে আমরা দুনিয়াটাকে দেখি। এটা কিন্তু আসল বাস্তবতা নয়, এটা হলো বাস্তবতার আমাদের নিজস্ব সংস্করণ। আমাদের চোখ, কান, ত্বক, এই সব ইন্দ্রিয় দিয়ে আমরা সারাক্ষণ তথ্য নিচ্ছি। আর আমাদের মস্তিষ্ক সেই লক্ষ লক্ষ তথ্যকে ফিল্টার করে, সাজিয়ে গুছিয়ে একটা মানে তৈরি করে। আর এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। টিমের প্রত্যেক সদস্য কিন্তু আলাদা আলাদা লেন্স দিয়ে একই জিনিস দেখছে। ভাবুন তো, প্রতিদিন আমাদের মস্তিষ্ককে কি অসম্ভব পরিমাণ ডেটা প্রসেস করতে হয়। সব কিছু খুঁটিয়ে দেখা তো আর সম্ভব না। তাই মস্তিষ্ক সময় আর শক্তি বাঁচানোর জন্য কিছু শর্টকাট রাস্তা বা হিউরিস্টিক্স ব্যবহার করে। এই শর্টকাটগুলো বেশিরভাগ সময় কাজে দিলেও মাঝে মাঝে এগুলোর জন্যই তৈরি হয় বায়াস বা পক্ষপাতিত্বের মতো মানসিক ফাঁদ। এবার চলুন ম্যানেজাররা সবচেয়ে বেশি যে দুটো মানসিক ফাঁদে পা দেন সেই দুটো নিয়ে কথা বলা যাক। এগুলো আমাদের মানসিক সফটওয়্যারের এমন কিছু বাগ যা প্রায়ই আমাদের ভুল পথে চালিত করে। প্রথমটা হলো সিলেক্টিভ পারসেপশন, মানে নির্বাচনী উপলব্ধি। সোজা কথায় আমরা সেটাই দেখি যেটা আমরা দেখতে চাই। আমাদের নিজেদের বিশ্বাস, অভিজ্ঞতা আর মনোভাবের ওপর ভিত্তি করে আমরা তথ্য ফিল্টার করতে থাকি। যে তথ্য আমাদের ধারণার সাথে মেলে আমরা শুধু সেটুকুই গ্রহণ করি। ব্যাপারটা ঠিক অনেকটাই সেই নিউজ চ্যানেল দেখার মতো যেটা শুধু আমাদের নিজেদের মতকেই সমর্থন করে। আমরা সেই খবরগুলোই খুঁটিয়ে দেখি যেগুলো আমাদের বিশ্বাসকে আরও পাকা করে, আর বাকিগুলোকে পাত্তা না দিয়ে এড়িয়ে যায়। যেমন ধরুন, কোনো ম্যানেজারের হয়তো একটা ধারণা আছে যে একটা নির্দিষ্ট কলেজের ছেলেমেয়েরা একটু ফাঁকিবাজ হয়। এবার তার টিমে ওই কলেজ থেকে একজন যোগ দিল। ম্যানেজার তখন কি দেখবেন? তিনি শুধু দেখবেন ছেলেটা বা মেয়েটা কবে 10 মিনিট দেরিতে অফিসে ঢুকছে। কিন্তু উনি যখন কাজ শেষ করার জন্য রাত পর্যন্ত অফিসে থাকছেন, সেটা হয়তো তার চোখেই পড়বে না। কারণ তার মস্তিষ্ক শুধু তার আগের বিশ্বাসকেই সমর্থন করার প্রমাণ খুঁজছে। একবার ভাবা যাক, আমাদের নিজেদের প্রত্যাশাগুলো কিভাবে আমাদের চারপাশের মানুষ বা পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণাকে প্রতিনিয়ত প্রভাবিত করছে। দ্বিতীয় বড় ফাঁদটা হল স্টিরিওটাইপিং। এটা হলো কাউকে তার ব্যক্তিগত যোগ্যতা দিয়ে বিচার না করে সে কোন দল বা গোষ্ঠীর সদস্য তার ভিত্তিতে একটা ধারণা তৈরি করে নেওয়া। এটা মস্তিষ্কের একটা খুব বিপজ্জনক শর্টকাট। আবারও ক্রিকেটের উদাহরণে ফেরা যাক। ধরুন আমরা শুনেই ধরে নিলাম যে নির্দিষ্ট কোনো রাজ্যের প্লেয়াররা ভালো ফাস্ট বোলার হতে পারে না।
এবার সেই রাজ্য থেকে একজন নতুন বোলার দলে এলেন। আমরা হয়তো তার বল দেখার আগেই মনে মনে একটা রায় দিয়ে দিলাম। এটাই হলো স্টেরিওটাইপিং। একজন ব্যক্তিকে তার কাজের দক্ষতা দিয়ে না দেখে তার গোষ্ঠীর পরিচয় দিয়ে বিচার করা। ভেবে দেখুন তো, কোনো একটি গোষ্ঠী সম্পর্কে আমাদের মনে যে ধারণাটা তৈরি হয়ে আছে, সেটা কি ওই গোষ্ঠীর কোনো একজন সদস্যকে মূল্যায়ন করার সময় আমাদের বিচারকে প্রভাবিত করে? তো আমরা দেখলাম যে আমাদের মস্তিষ্ক সব সময় নিখুঁতভাবে যৌক্তিক সিদ্ধান্ত নেয় না। তাহলে বাস্তব জীবনে আমরা সিদ্ধান্ত নিই কিভাবে, যেখানে আমাদের হাতে সময় কম, তথ্যও সীমিত? এখানেই আসছে বাউন্ডেড রেশনালিটি বা সীমাবদ্ধ যুক্তিবাদ এর ধারণা। বইয়ের পাতায় লেখা থাকে যে একটা আদর্শ সিদ্ধান্ত নিতে গেলে আমাদের বাজারের সমস্ত বিকল্প খুঁজে বের করতে হবে, সমস্ত তথ্য জোগাড় করতে হবে, আর তারপর সেরা সমাধানটা বেছে নিতে হবে। কিন্তু বাস্তবে কি এটা সম্ভব? একদমই না। আমরা আসলে যা করি তা হলো আমরা হাতে গোনা কয়েকটা বিকল্প দেখি, কাজ চালানোর মতো তথ্য জোগাড় করি, আর তারপর প্রথম যে সমাধানটা আমাদের কাছে যথেষ্ট ভালো বলে মনে হয় সেটাই বেছে নিই। এই যে যথেষ্ট ভালো বা গুড এনাফ সমাধান বেছে নেওয়া, এই প্রক্রিয়াটাকেই বলে স্যাটিসফাইসিং। এটা স্যাটিসফাই আর সাফাইস এই দুটো শব্দ মিলিয়ে তৈরি। এর মানে কিন্তু এই না যে আমরা অযৌক্তিক। এর মানে হলো আমরা সীমাবদ্ধভাবে যৌক্তিক। আমরা আমাদের সময় আর তথ্যের সীমাবদ্ধতার মধ্যে থেকে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করি। তো এত কিছু জানার পর এখন প্রশ্ন হলো, একজন ভালো ম্যানেজার হিসাবে এই উপলব্ধির ফাঁদগুলো এড়ানোর জন্য আমরা বাস্তবে কি করতে পারি? চলুন একটা সহজ কৌশল দেখে নেওয়া যাক। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের চিন্তাকে যাচাই করার জন্য এই ফ্যাক্ট ফ্রেমওয়ার্কটা মনে রাখা যেতে পারে। এফ মানে ফিলিংস। নিজেকে প্রশ্ন করুন, আমার আবেগ কি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করছে? এ মানে অ্যাজাম্পশনস, আমি ঠিক কি কি জিনিসকে সত্যি বলে ধরে নিচ্ছি। সি মানে কনফার্মেশন, আমি কি শুধু নিজের বিশ্বাসকে সমর্থন করার জন্যই প্রমাণ খুঁজছি? আর টি মানে থিঙ্ক, আচ্ছা এর বাইরে অন্য আর কি কি ব্যাখ্যা বা সম্ভাবনা থাকতে পারে? তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয়গুলো এক ঝলকে আবার দেখে নিই। ১. উপলব্ধি হল বাস্তবতার আমাদের নিজস্ব ব্যাখ্যা, বাস্তবতা নয়। ২. আমাদের মস্তিষ্কের শর্টকাটগুলোই সিলেক্টিভ পারসেপশন আর স্টেরিওটাইপিংয়ের মতো ফাঁদ তৈরি করে। ৩. আমরা আসলে নিখুঁত সিদ্ধান্ত নিই না, আমরা যথেষ্ট ভালো সিদ্ধান্ত নিই, যাকে বলে স্যাটিসফাইসিং। আর ৪. যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ফ্যাক্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে নিজের ধারণাকে চ্যালেঞ্জ করা উচিত। শেষ করার আগে একটা কথা মনে রাখা খুব জরুরি। একজন মহান নেতা হওয়ার প্রথম শর্ত হল নিজের মনকে পরিচালনা করতে শেখা। যে ম্যানেজার নিজের উপলব্ধির ফাঁদগুলোকে চিনতে আর নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই একটা টিমকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বিগ ডেটা আমাদের হয়ে তথ্য বিশ্লেষণ করে দিচ্ছে। ভাবুন তো, এই সময় দাঁড়িয়ে একজন মানুষের স্বচ্ছ, নিরপেক্ষ এবং পক্ষপাতহীন বিচার করার ক্ষমতাটা ঠিক কতটা বেশি মূল্যবান হয়ে উঠবে?